আকাশবাণী কলকাতা। এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি সাইকোলজিস্ট ডক্টর রিমঝিম রায়। আজ শুনবেন সাক্ষাৎকারটির দ্বিতীয় তথা শেষ পর্ব। সাক্ষাৎকার নিচ্ছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। ডক্টর রায়, একদম যদি উল্টো দিকটা দেখি, প্রবীণদের ক্ষেত্রে কেমন প্রভাব পড়লো? প্রবীণদের অনেকে বাড়িতেই থাকেন, হয়তো বাড়ি থেকে বেরোন কম। এখন তারা কিন্তু রেস্ট্রিক্টেড হলেন অনেকটা। এখন বাধ্য হয়ে বাড়ির মধ্যে থাকা এবং নিজে থেকে বাড়ির মধ্যে নিজেকে বেঁধে রাখা, দুটোর মধ্যে তো তফাৎ আছে। একদম। প্রবীণদের ওপর এই প্রভাবটা কেমন ভাবে পড়লো? প্রবীণদের মধ্যে প্রথম যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে, প্রথমে ওনারা এই সিচুয়েশনটাকে বুঝতে পারেননি। মানে একটা কিছু হচ্ছে, ঠিক আছে, তার জন্য আমাদের তো কোনো পরিবর্তন নেই, যেভাবে আছি সেভাবেই আছি ইত্যাদি। ঠিক আপনি যেভাবে বললেন, কিন্তু তারপরের দিকে যখন দেখা যাচ্ছে যে দিনের পর দিন ঘরের মধ্যে তারা আটকে আছেন, একটা কিছু পার্টিকুলার জায়গা ছাড়া তারা রেস্ট্রিকশনটা তাদের অনেক বেশি হয়ে গেল। হ্যাঁ, তাদের সমস্যা হয়েছে, একটা মাত্রায় যথেষ্ট পরিমাণে হয়েছে এবং সেটা শরীরে এবং মনকে সমানভাবে ব্যথা দিয়েছে, কষ্ট দিয়েছে। কিন্তু আবার ওই যে বললাম যে একটা পরিবার মানে তো শুধু প্রবীণ মানুষ না, শুধু তাদের ওই একাকিত্ব না, তার সঙ্গে সঙ্গে তারা আবার হয়তো পরিবারের মধ্যে নাতি নাতনিদের সঙ্গে পাচ্ছে, সেটার একটা ভালো লাগা। তারপরে আমি এরকম অনেক ফ্যামিলিতে দেখেছি যে যারা নিজেরাই, ধরুন বাড়ির যারা ইয়াং যারা আছেন, তারা হয়তো একটা ভার্চুয়াল গ্রুপ বানিয়েছে পরিবারের মধ্যে এবং তাদের মধ্যে ওদেরকে সেখানে এনে একটু গল্প ইত্যাদি সময় কাটানো, পরিবারের পুরনো লোকজনদের সাথে কথা বলানো, সেগুলো করেছে। তারা একটা নতুন কিছু এক্সপ্লোর করেছে। আচ্ছা, এরকমও হয়, দূরে হয়তো কেউ হয়তো বসে আছেন, তাকে দেখছে ভালো লাগা। বা অনেক ক্ষেত্রে আমি সাজেস্ট করেছি সেটা হচ্ছে যে আপনাদের বাড়িতে থাকতে গিয়ে বাড়িটাকে আরেকটু সুন্দর করে সাজান। যেরকম একটু বাগান করুন, একটু সবজি যদি করতে পারেন সেটা করুন, বা ঘরের মধ্যেই কিছু কিছু মানে চেঞ্জেস যদি করা যায়, ধরুন একটু ছোট্ট ছোট্ট ফার্নিচার এদিক ওদিক করে সেটাকে সাজানো, মানে একটু নতুনত্ব তৈরি করা। তো প্রথম দিকে যেই জায়গাটা ওদের তৈরি হয়েছিল সেটা তো হয়েছিল, কিন্তু সেটাকে খানিকটা ম্যানেজ করতে ওনারা পেরেছেন, কিছুটা পারেননি। সব মিলিয়ে মিশিয়ে চলেছে বলে আমার মনে হয়। তবে প্রথম দিকে যত বেশি ড্যামেজ হয়েছিল, এখন কিন্তু খানিকটা সয়ে গেছে। আমাদের সবাই খুব ভালো আছে সেটা নয়, কিন্তু তারই মধ্যে আর কি এদিক ওদিক করে যে সমস্ত বিশেষ করে ছেলে মেয়েরা যারা দীর্ঘদিন বাইরে চলে গেছেন চাকরির জন্য, তারা ফিরে এসেছে, ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে, সেটা তাদের একটা ভালো লাগা, তাদের জন্য রান্না বান্না করেছে। ডক্টর রায়, এই সময়, লকডাউনের সময় এবং তারপরেও হয়তো পারিবারিক হিংসার ঘটনাটা অনেকটা বেড়ে গেছে, এরকম খবরের কাগজে দেখছি। এই পারিবারিক হিংসা বেড়ে যাওয়ার কারণ একটা হতে পারে, মানুষ এখন বাধ্য হচ্ছেন ঘরের মধ্যে থাকা এবং হাতের কাছে আমি যাকে পাচ্ছি তার উপরই আমার যাবতীয় রাগ, বিরক্তি সব উগড়ে দিচ্ছি। কিন্তু সেটাই যদি হয়, তাহলে কি আমাদের পরিবার বোধে কোনো গন্ডগোল আছে? সেইভাবে গলদ আছে বলে আমি মনে করি না। এটা অনেক ক্ষেত্রে এরকম প্রশ্ন করা হয়েছে যে এরকম কেন হচ্ছে বা কিছু। আমার যেটা মনে হয়, মানুষের সাইকোলজি, ইন্ডিভিজুয়াল সাইকোলজি, মানে আপনি কি ভাবছেন, আমি কি ভাবছি, এটা একরকম। আর আমার সামাজিক জীবনের সাইকোলজিটা, মানে গোষ্ঠী জীবনের কিন্তু বিহেভিয়ারাল প্যাটার্নটা আলাদা। এখন একটা মানুষ সে এককভাবে যা ভাবছে, সে পারিবারিকভাবে সেই ভাবনাটাকে প্রাধান্য দিতেও পারে, আবার নাও দিতে পারে। এই পুরো জিনিসটা সময় পরিস্থিতির উপরে নির্ভর করে। এখন এই যে ভায়োলেন্স, এই যে প্রচন্ড রকম হিংসা বেড়ে গেছে, এটা সত্যি সত্যি বেড়ে গেছে। এবং এটা বিভিন্ন, যদি আমরা আজকে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন নিউজ গুলো দেখতে থাকি বা দেখি, রিসার্চ গুলো দেখি, তাহলে দেখবো যে অলরেডি সত্যি সত্যি অনেক বেড়েছে। এটার কারণ আমার মনে হয় একটা ফ্যামিলি ডাইনামিক্স এর মধ্যে লুকিয়ে আছে। ঠিক গলদ না, জানেন তো, মানে ঠিক ভুল এগুলো তো খুব আপেক্ষিক। একটা মানুষ একটা জায়গায় দাঁড়িয়ে যে কাজটা করছেন সেটা তার কাছে ঠিক, সেজন্য উনি করছেন।
কিন্তু সেই পরিস্থিতি, সেই দৃষ্টিকোণ যদি পরিবর্তন হয়ে গিয়ে সেটা অন্য জায়গায় চলে যাচ্ছে, তখন সেটা ভুল হয়ে যাচ্ছে। কাজে এটা গলদ বলবো না, এটা একটা পারিবারিক মিথস্ক্রিয়া বলতে পারি, একটা রেসিপ্রোসিটি থাকে। সেটা কিরকম? ধরুন একটা পরিবার কতটা অ্যাটাচড একে অপরের সাথে এবং ইমোশনালি কানেক্টেড, সেটা খুব বড় কথা। অনেক মানুষ একসঙ্গে বসবাস করেও কিন্তু ইমোশনালি কানেক্টেড হন না। আবার অনেক মানুষ হয়তো বাসস্থানগতভাবে দূরে থাকছেন, কিন্তু খুব হয়তো তারা ইমোশনালি কানেক্টেড। অর্থাৎ তার পরিবারের মধ্যে যূথবদ্ধতা কতটা আছে, একে অপরের জন্য তাদের ওই ইমোশনাল কানেকশন কতটা আছে, এই জায়গাগুলো এবং একে অপরের প্রতি যে পারস্পরিক শ্রদ্ধা, মিউচুয়াল রেসপেক্ট, এই জায়গাগুলো কিন্তু একটা পরিবারের দৃঢ়তাকে, মানে ঋজুতাকে তৈরি করে বা সেটাকে মেনটেন করে। এবার দেখা যাচ্ছে কি যে আমাদের পরিবারের মধ্যে বিভিন্ন রকম, এই যে লকডাউনের কারণে প্রথমত ইন্ডিভিজুয়াল ফ্রাস্ট্রেশন, প্রত্যেকটা মানুষ নিজেই ফ্রাস্ট্রেটেড হয়ে আছে। এবার ফ্রাস্ট্রেশনের কারণে যে রাগগুলো তৈরি হচ্ছে, সেটা বাইরে আউটপুট নেই, আমরা সেটা ঘরের মধ্যে হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ এখানে একটা পাওয়ার প্লে কাজ করে। ধরুন সেই পারিবারিক যে বৈশিষ্ট্য, সেই যে তার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের মধ্যে কখনো দেখা যায় যে ওয়ান ওয়ে কমিউনিকেশন, কখনো বোথ ওয়ে কমিউনিকেশন। পরিবারের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে সফট টার্গেট যারা, তারা কিন্তু হয়ে যাচ্ছে আর কি ভিকটিম। সেটা শিশু হতে পারে, তারা সবচেয়ে বেশি সফট টার্গেট, কারণ তাদের পাওয়ারের, যদি আমি একটা হায়ারার্কি সাজাই, তাদের ওই পাওয়ারের জায়গাটা হচ্ছে তারা লিস্ট লেভেলে দাঁড়িয়ে আছে, সব থেকে তারা মানে নিচে দাঁড়িয়ে আছে। তো কাজেই তাদের উপরে এসে পুরো ইয়েটা পড়ছে। এবার স্বামী স্ত্রীর মধ্যে যে ধরনের ফ্রাস্ট্রেশন গুলো তৈরি হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে অনেক অংশে স্ত্রীর উপরে এসে সেই ফ্রাস্ট্রেশনটা পড়ছে, এবং এটা পুরো ফ্যামিলি ডাইনামিক্স এর উপরে ডিপেন্ড করে যে কোন জায়গায় এসে সেটা আউটবাস্ট হবে। এরকম হতে পারে যে একটা যৌথ পরিবারের মধ্যে হয়তো শ্বশুর শাশুড়ি ইত্যাদি সবাই আছেন, কিন্তু সেখানে পুরো জিনিসটা এসে পড়ছে পুত্রবধূর উপরে, পুত্রবধূর থেকে তার সন্তানের উপরে। অথবা উল্টোটাও হতে পারে যে সে ভদ্রলোক হয়তো সারাদিন বাড়িতে থাকতেন না বলে তাকে ম্যানেজ করা যেত, কিন্তু বর্তমানে তিনি এতটাই বেশি সময় বাড়িতে থাকছেন, তার ওই অ্যাগ্রেশনটাকে আর বাড়ির লোক সহ্যই করতে পারছে না। মানে দুটো অ্যাঙ্গেল থেকেই এটা বলা যায়। কাজেই এটা ঠিক গলদ বলবো না, এটা কিন্তু একটা ডাইনামিক। এইটা পরিবারের একে অপরের সঙ্গে কিভাবে গড়ে উঠেছে, কিরকম তাদের সম্পর্কের কোয়ালিটি, সেটা খুব ইম্পর্টেন্ট। এক্ষেত্রে কি অতিরিক্ত অধিকার বোধ কিছুটা দায়ী হতে পারে? অতিরিক্ত অধিকার বোধ তো থাকেই। মানে যখন একটা মানুষ, একটা সংসারের মধ্যে প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব অবস্থান থাকা উচিত এবং তার নিজস্ব কিছু স্পেস থাকা উচিত। তো দুটো মানুষ যদি সেই ব্যালেন্সটাকে রাখতে পারে, তখন সম্পর্কটা সুন্দর হয়। কিন্তু যদি একে অপরের প্রতি অতিরিক্ত অধিকার বোধ থেকে সেই স্পেসটা যদি নষ্ট হয়ে যেতে শুরু করে, এনক্রোচমেন্ট যদি দেখা যায় যে সে ভিতরে ঢুকে আসছে, সেই গণ্ডিটার ভিতরে ঢুকে আসছে তার অধিকার বোধের জায়গা থেকে, তখন সেইখানে সমস্যা তো ডেফিনেটলি হয়। অর্থাৎ সমস্ত বিষয়টার মধ্যে একটা ভারসাম্য থাকা দরকার। হ্যাঁ, সামঞ্জস্যপূর্ণ ব্যবহার খুব দরকার। কারণ আমরা যখন একটা ব্যবহার করছি, একটা ব্যবহারের পেছনে কিন্তু আমাদের তিনটে জিনিস কাজ করে। একটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনার জায়গা, অর্থাৎ আমরা কিরম ভাবে ভাবছি, কিভাবে প্ল্যান করছি, আমরা কিভাবে সিদ্ধান্ত নিচ্ছি, সেটা একটা। আরেকটা জায়গা হচ্ছে সেই প্ল্যানিং এবং সিদ্ধান্তকে মাথায় রেখে আমরা কাজটাকে এক্সিকিউট করছি, সেটা একটা জায়গা। আরেকটা হচ্ছে যে আমাদের আবেগগত দিক। অর্থাৎ তিনটের মধ্যে সাজুস্য যত বেশি থাকবে, সেই সাজুজ্য থাকলে পরেই কিন্তু সেই ব্যবহারটা, সেই বিহেভিয়ারটা যখন আউটপুট হয়ে বেরিয়ে আসছে, সেটা একটা ব্যালেন্সড বিহেভিয়ার তৈরি হবে। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর রায়, করোনা ক্লিনিকে কথা বলার জন্য। শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ছিলেন সাইকোলজিস্ট ডক্টর রিমঝিম রায়। শুনলেন সাক্ষাৎকারটির দ্বিতীয় তথা শেষ পর্ব। সাক্ষাৎকারটি নিলেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটি শুনতে লগ অন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়।